নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সোনার বাংলা সোনারই থাকুক, আমরা ফিরে যেতে চাই উড়িষ্যায়, তবে দোষীদের শাস্তি হোক, এমনই করুণ বিদায় বাণী শোনা গেল নির্যাতিতার বাবার গলায়। ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার কালিয়াচকে মঙ্গলবার গভীর রাতে পরপর 3টি প্লাস্টিকের গুদামে আগুন, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আগুন, ঘটনায় মৃত অন্তত 20 জন, আহত আরও বেশ কয়েকজন। ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী, স্বজনহারাদের পাশে থাকতে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর দপ্তরের। ভোটে লড়ছেন না প্রশান্ত কিশোর, বিহারের আসন্ন ভোটে নির্বাচনে কেন লড়ছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন, তবে লড়বে তার দল। পুজোর মুখে 5 ঘন্টার বৃষ্টিতে জলবন্দী হয়েছিল কলকাতা। জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 12 জনের। বুধবার প্রশাসনিক বৈঠক থেকে সেই মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মুখে 5 ঘন্টার বৃষ্টিতে জলবন্দী হয়েছিল কলকাতা। জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 12 জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, 17 অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্ক সার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর সহ সর্বত্র ছিল জলে টইটুম্বুর। এই জমা জলই মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজি নগর, ঠাকুরপুকুর, দক্ষিণ 24 পরগনা মিলিয়ে মোট মৃত্যু হয় 12 জনের। এই পরিস্থিতির জন্যই সিএসসিকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎপৃষ্ট মৃতদের পরিবার পিছু অন্তত 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও সিএসসির তরফে চাকরি দেওয়ার কথা বলেন তিনি। পরবর্তীতে মৃতদের পরিবারকে রাজ্যের তরফে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সিএসসির চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির আশ্বস্ত করেছিলেন তিনি। বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতার 10 জন সহ মোট 12 জনের মৃত্যু হয়েছিল। 17 তারিখ শেক্সপিয়ার সরণি চত্বরে কোনো এক মণ্ডপে ওনাদের পরিবারকে ডাকা হবে, তুলে দেওয়া হবে নিয়োগপত্র ও আর্থিক সাহায্য। অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর দায় এড়িয়ে গেল সিএসসি। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজোয় শিয়ালদা ডিভিশনে থাকছে বাড়তি ট্রেন। 24 ঘন্টায় খোলা থাকবে টিকিট কাউন্টার। ভিড় সামলাতে খোলা থাকবে 21টি টিকিট কাউন্টার। সামনেই আবার উৎসবের মরশুম, রয়েছে কালীপুজো। এই সময় বিশেষ কোনো দুর্ঘটনা যেন না ঘটে তা নিয়ে তৎপর রেল। শিয়ালদা ডিভিশন জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে যাত্রীরা অতিরিক্ত ভিড় ও যান্ত্রিক সমস্যায় বিপাকে না পড়ে। স্টেশনে অতিরিক্ত 10টি মোবাইল ইউটিএস এবং 17টি এটিএম বসানো হবে। এছাড়া যাত্রী সুবিধা নিশ্চিত করার জন্য একজন অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়ার সব সময় মোতায়েন থাকবেন। সকাল ও সন্ধ্যার শিফটে ভিড় সামলাতে 21টি টিকিট কাউন্টার সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। বিশেষ কাউন্টারে কাজ করার জন্য অস্থায়ী বুকিং ক্লার্কও নিয়োগ করা হয়েছে। পুজোর দিনগুলিতে বিকেল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত ট্রলি চলাচল বন্ধ থাকবে। দুর্গাপুজোর আগে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রফুল্লদ্বার খোলা হয়েছে। এই গেট দিয়ে যাত্রীরা রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী, নৈহাটি ও ব্যারাকপুরের মতো লাইনে সহজে ট্রেনে উঠতে পারবেন। প্রফুল্লদ্বারে 4টি টিকিট কাউন্টার, 4টি এটিএম এবং 2টি মোবাইল ইউটিএস থাকছে। ভিড় নিয়ন্ত্রণের সুবিধা হবে এমন যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিআরএম শিয়ালদা ডিভিশনের নির্দেশে স্টেশনে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। শিয়ালদা ডানকুনি, শিয়ালদা বারাসাত এবং শিয়ালদা নৈহাটি লাইনে ঘন ঘন বিশেষ করে রাতের দিকে ট্রেন চলবে। বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি, খড়দা, বালিগঞ্জ, বনগাঁ, সোনারপুর, বারুইপুর, রানাঘাট ও বহরমপুরের ব্যস্ত লেভেল ক্রসিংয়ে বিশেষ আরপিএফ মোতায়েন থাকবে। স্বেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ ক্রসিং গেটগুলিতে নজর রাখবেন। সব মিলিয়ে দীপাবলির সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদা রেল স্টেশন ও ডিভিশন সম্পূর্ণ প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটে লড়ছেন না প্রশান্ত কিশোর ওরফে পিকে।
বিহারের আসন্ন ভোটে নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। কেন লড়ছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন, তবে তার দল লড়াই করবে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি, নিজেই ঘোষণা করলেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর। জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এবারের ভোটে তিনি লড়ছেন না, তবে তার দল লড়াই করবে। কেন তিনি ভোটে লড়ছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন পিকে। তার দাবি, ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান। মঙ্গলবার রাতে জনসুরাজ পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় নাম ছিল না পিকের। নির্বাচনের আবহে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর বনাম আরজেডি নেতা তেজস্বী যাদবের লড়াইয়ের জল্পনা শুরু হয়। প্রশান্ত নিজেই দাবি করেছিলেন তিনি লড়লে বৈশালী জেলার রাঘবপুর কেন্দ্র থেকেই প্রার্থী হবেন। ওই আসনের বিদায়ী বিধায়ক তেজস্বী, সেখানে তার দল আরজেডির জমি শক্ত, আর সেই জমিতেই আঁচড় দিতে চেয়েছিলেন প্রশান্ত। রাঘবপুর ছাড়া বিকল্প হিসেবে আরও একটি কেন্দ্রের কথা বলেছিলেন তিনি। কারগাহার কেন্দ্র প্রশান্তের নিজের বিধানসভা এলাকা, তবে মঙ্গলবার জনসুরাজ পার্টি তাদের প্রার্থী তালিকায় ওই দুই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেখানে প্রশান্তের নাম ছিল না। রাঘবপুর কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয়েছে চঞ্চল সিংকে, আর কারগাহার কেন্দ্র থেকে জনসুরাজ পার্টির টিকিটে লড়বেন রিতেশ রঞ্জন। তারপরে কিছুটা স্পষ্ট হয়ে যায় এবারে আর নির্বাচনে হাতে খড়ি হচ্ছে না প্রশান্তের। তারপরেও ধোঁয়াশা ছিল প্রশান্তের নির্বাচনী লড়াই নিয়ে। বুধবার অবশ্য নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছেন ভোটে তিনি লড়বেন না। প্রশান্ত কিশোরের ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তের নেপথ্যে দলের কিছু ব্যাখ্যা রয়েছে। জনসুরাজ পার্টির দাবি, যদি প্রশান্ত কোনো কেন্দ্র থেকে লড়াই করেন তবে তাকে শুধু সেই এক জায়গায় আটকে দেওয়া হবে। দল তা চায় না। বিধানসভা নির্বাচনে জনসুরাজ পার্টির প্রত্যেকটি প্রার্থীর হয়ে প্রচার করবেন, লড়বেন। পিটিআইকে প্রশান্ত কিশোর জানিয়েছেন, জনসুরাজ পার্টি সিদ্ধান্ত নিয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে আমার সাংগঠনিক কাজে মনোনিবেশ করা উচিত। শুধু তাই নয়, প্রাক্তন ভোট কুশলীর ভবিষ্যৎবাণী, এবারের ভোটে বিহারের পরাজয় হবে এনডিএর। হাই নিউজ নেটওয়ার্ক। রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় অন্তত মৃত্যু হয়েছে 20 জনের, আহত আরও বেশ কয়েকজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বজনহারাদের পাশে থাকতে আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দফতর। রাজস্থানের জয়সলমেরের চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় অন্তত মৃত্যু হয়েছে 20 জনের, আহত আরও বেশ কয়েকজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বজনহারাদের পাশে থাকতে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর। মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সলমেরের থাইয়াতের সামরিক ঘাঁটির সামনে একটি বাস চলন্ত অবস্থাতেই আগুন লেগে যায়। ওই বেসরকারি বাসটি জয়সলমেরের থেকে যোধপুরের দিকে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থাতেই বাসের জানলা ভেঙে লাফ মারেন। আহত হন অনেকে। বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন। শেষ পর্যন্ত ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। বাসে আগুন লাগার ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন সেনার সদস্যরা। উদ্ধার কার্যে হাত লাগান তারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সেনা কর্মীরা। খবর যায় দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তাৎক্ষণিক পদক্ষেপ করা হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আর বেশ কিছু জন আহত। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জয়সলমেরের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আমি স্তম্ভিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের প্রতি আমার সমবেদনা। আহতদের পাশে সরকার আছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার পর ভারতে হতে চলেছে সবচেয়ে বড় এআই হাব। গুগল ঢালছে 133 কোটি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সুন্দর পিচাই। ভারতের প্রথম এআই হাব তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বিনিয়োগ করবে গুগল। সংস্থার সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই অনুযায়ী আগামী 5 বছরে ভারতের বাজারে $15 বিলিয়ন বিনিয়োগ হবে। গুগলের এআই হাবের আওতায়
গিগাওয়াট স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাবসি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের কাছে শিল্প নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। এআই ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে গুগল। এটি এদেশে গুগলের বৃহত্তম বিনিয়োগ। গুগল ক্লাউড সিইও থমাস কুরিয়ান জানিয়েছেন, বিশাখাপত্তনমে এই হাব ভারতের ডিজিটাল যুগের জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ। আমরা শিল্প নেতৃত্বাধীন এআই অবকাঠামো প্রদান করে ব্যবসায়ের উদ্ভাবন ত্বরান্বিত করছি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। নাইডু জানান, এটি ভারতের ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়। আমাদের গর্ব ভারতের প্রথম গিগাওয়াট স্কেলের ডেটা সেন্টার এবং গুগলের প্রথম এআই হাব এখানে হবে। এআই দিয়ে আজ কি না হচ্ছে, এআই ভবিষ্যৎ বলছেন অনেকেই। এই পরিস্থিতিতে এআই পরিষেবা বৃদ্ধির জন্য ভারতের নতুন ডেটা সেন্টার অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে বিভিন্ন সংস্থা। ইতিমধ্যেই মাইক্রোসফট এবং অ্যামাজন এদেশে ডেটা সেন্টার স্থাপনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এবার সময় গুগলের। কেন্দ্রের তরফে এই উদ্যোগকে আহ্বান জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। জেনজির হিংসাত্মক আন্দোলনের জেরে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর পরই পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী। জেনজির হিংসাত্মক আন্দোলনের জেরে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর পরেই পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী। আর তারপরেই সেনার তত্ত্বাবধানে পার্লামেন্ট সদস্যের অধিবেশন আয়োজন করে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হল পলাতক প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনাকে। মাদাগাস্কার সেনার এলিট কাপসাট ব্যাটালিয়নদের দায়িত্বপ্রাপ্ত এক কর্নেল সাময়িকভাবে মুখ্য প্রশাসক নিযুক্ত হয়েছেন বলে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর। পলাতক অ্যান্ড্রে মঙ্গলবার সেনার ক্ষমতা দখলের নিন্দে করে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, আমি আগেই আইনসভা ভেঙে দিয়েছিলাম, তাই তার সদস্যদের ভোটদানের কোনো অধিকার নেই। গত 25 সেপ্টেম্বর বিদ্যুৎ এবং পানীয় জলের সংকটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিল। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সামনে সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেনজি। প্রেসিডেন্ট অ্যান্ড্রের পাশাপাশি বিক্ষোভের অভিমুখ ছিল প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ানো এবং তার ঘনিষ্ঠ ধনকুবের মায়ামির বিরুদ্ধে। গত 1 অক্টোবর এনএসএ সরকার বরখাস্ত করে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা করেছিল অ্যান্ড্রে। কিন্তু বিক্ষোভের আজ স্তীমিত হয়নি, উল্টে সাম্প্রতিক প্রাক্তন ফরাসি উপনিবেশটির সেনাবাহিনী একাংশ প্রকাশ্যে প্রেসিডেন্ট বিরোধিতা করেছিল। এই পরিস্থিতিতে সোমবার গোপনে দেশ ছাড়েন অ্যান্ড্রে। মাদাগাস্কারের বিরোধী নেতা সিতিনে একটি সংবাদ সংস্থাকে জানায়, প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমরা প্রেসিডেন্ট দপ্তরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি যে তিনি দেশ ছেড়েছেন। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে অ্যান্ড্রেকে ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাচক্রে মাদাগাস্কারের সেনারা ওই এলিট কাপসাট ব্যাটালিয়ন 2009 সালে প্রথমবার অ্যান্ড্রেকে ক্ষমতা দখলে সহায়তা করেছিলেন। ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালো মানানাকে সরিয়ে তিনি সেনার সাহায্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার তার বিরুদ্ধে আবার সেনারা একটি ব্যাটালিয়ন বিদ্রোহ করে ক্ষমতা দখল করল। হাই নিউজ নেটওয়ার্ক। আফগান সীমান্তে পাক তালিবান ধুন্ধুমার। বুধবার ভোরের সংঘর্ষে উভয় পক্ষের 12 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত বহু। ফের সামরিক উত্তেজনা ছড়ালো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। বুধবার সকালে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনা এবং তালিবান বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। অপর এক আফগান প্রদেশ কান্দাহারেও দুদেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে তালিবান প্রশাসন দাবি করে, কান্দাহারের স্পিন বলডাক জেলায় হামলা শুরু করেছে পাকিস্তানি বাহিনী। এএনআই অনুসারে ওই হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন শতাধিক মানুষ। পাকিস্তানের ওই হামলার পরেই তালিবান বাহিনী পাল্টা অভিযান চালিয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান।
কান্দাহারে হামলার ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে তালিবান সরকার। তালিবান বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন জানিয়েছেন, কান্দাহারে স্পিন বলটাকে আবার হামলা শুরু করেছে পাকিস্তানি সেনা। ওই হামলায় অন্তত 12 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অন্তত 100 জন। যদিও আফগানিস্তানের জবাবি হামলায় পাকিস্তানের কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তালিবান সামরিক বাহিনী সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, ইতিমধ্যেই পাকিস্তানি সেনা থেকে স্পিন বলটা গেট দখল করে নিয়েছে আফগান বাহিনী। ওই এলাকা বর্তমানে পুরোপুরি আফগান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হচ্ছে। তালিবানের জবাবি হামলায় পাক বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি আফগানিস্তানের। এছাড়াও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী আফগানিস্তানের পাকতিকা প্রদেশেও দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা যাচ্ছে। পাকতিকা প্রদেশের তুরো এবং উরমুজ জেলায় সীমান্ত লাগোয়া কিছু এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি দাবি করছে। অপরদিকে ইসলামাবাদের দাবি, আফগানিস্তানি বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালিয়েছে। বুধবার সকালে পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম পিটিভি সেনা সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে, আফগান বাহিনী বিনা প্ররোচনায় হামলা করেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। অপর এক পাকিস্তানি দাবি করছে, পাকিস্তানি বাহিনীর হামলায় তালিবানের ট্যাঙ্ক ধ্বংস হয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বলি অভিনেত্রী ক্যাটরিনার পর কি এবার সুখবর দেবেন সোনাক্ষী সিনহা? সম্প্রতি একটি ছবি ঘিরে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আমজনতার উৎসাহের অন্ত নেই। তাদের সম্পর্ক, বিয়ে এবং সন্তান আসা সব নিয়েই নানা সময়ে জল্পনা শোনা গিয়েছে। সেই তালিকায় বিয়ের পর থেকেই নাম যোগ হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সাম্প্রতিককালে তাকে নিয়ে সেই আলোচনা আরও তীব্র হয়েছে। এর নেপথ্যে রয়েছে কোন কারণ? সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনাক্ষী। আর তাকেই সেই ইভেন্টে দেখার পর থেকেই সকলের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি সালোয়ার পরে। আগের তুলনায় নায়িকার চেহারায় এসেছে বেশ পরিবর্তন। আর তাই তার স্ফীতদর দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, সোনাক্ষী কি তাহলে অন্তঃসত্ত্বা? যদিও এই গুঞ্জন শুরু হতেই তাতে জল ঢেলে দাবাং নায়িকা সাফ জানিয়েছে, আমি অন্তঃসত্ত্বা নই, আমি আগের তুলনায় মোটা হয়েছি, তাই আমাকে এরকম মনে হচ্ছে। লাল সাদা রঙের আনারকলি সালোয়ারে সেজেছিলেন সোনাক্ষী। কপালে ছিল লাল টিপ এবং সিঁথিতে সিঁদুর। অন্যদিকে জাহির পরেছিলেন কালো রঙের শেরওয়ানি এবং সাদা পাজামা। বিয়ের পর থেকেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার তার শারীরিক পরিবর্তন দেখে নেটিজেনরা অনেকাংশেই নিশ্চিত যে সোনাক্ষী এবার সত্যি অন্তঃসত্ত্বা। অনেকেই সেই ছবি দেখে মন্তব্য করেছেন, সোনাক্ষীর মুখের উজ্জ্বলতাই বলে দিচ্ছে যে তিনি মা হতে চলেছেন। 2024 সালে জুন মাসে 4 হাত 1 হয়েছিল জাহির ও সোনাক্ষীর। হাই নিউজ নেটওয়ার্ক। আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে শিল্ড ফাইনালে উঠল সবুজ মেরুন ব্রিগেড। ড্র করলেই ফাইনালে টিকিট পেয়ে যেতেন জোসে মলিনার ছেলেরা। তবে ড্র নয়, ম্যাচ জিতেই সেই লক্ষ্যে সফল সবুজ মেরুন ব্রিগেড। আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে শিল্ড ফাইনালে উঠল সবুজ মেরুন ব্রিগেড। ড্র করলেই ফাইনালের টিকিট পেয়ে যেতেন জোসে মলিনার ছেলেরা। তবে ড্র নয়, ম্যাচ জিতেই সেই লক্ষ্যে সফল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের শুরুটা কিছুটা অগুছালো করে মোহনবাগান। পরিস্থিতির সুযোগ বুঝে মাঝে মধ্যেই আক্রমণ শানাচ্ছিল ইউনাইটেড স্পোর্টস। 14 মিনিটে সুযোগ পেয়ে যান ইউনাইটেডের নাইজেরিয়ার চিজোবা ক্রিস্টোফার। তার শট কোনো রকমে বাঁচান বাগান গোলরক্ষক সাইদ জাহিদ। 17 মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি মোহনবাগান। টেনচামকে অসাধারণ পাস দিয়েছিল ব্রাজিলীয় তারকা রবসন, কিন্তু নিখুঁতভাবে বল রাখতে পারলেন না বক্সে। 21 মিনিটে প্রায় আত্মঘাতী গোল করে ফেলেছিলেন মেহতাব সিং। 26 মিনিটে দিমি পেত্রাতোসের সাজানো বল পা ছোঁয়াতে পারেনি আশিস রায়। ফলে সহজ সুযোগ হারায় মোহনবাগান। 28 মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ইউনাইটেডের সুজল মুন্ডার শট। তখনও পর্যন্ত শেয়ানে এই লড়াই চলছিল।
44 মিনিটে মোহনবাগানের আক্রমণে প্রাণের সঞ্চার ঘটে। কামিন্সের মাইনাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দিমি। বিরতির সময় খেলার ফলাফল ছিল মোহনবাগানের পক্ষে 1-0। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।